সকলকে শুভেচ্ছা। আমার আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি গ্রামারের ব্যাপারে একটু হালকা টাচ দেব, একটু প্রাসঙ্গিকভাবে কিছু না বললেই নয়। পরবর্তীতে আমি এই সেন্টেন্স অনুযায়ী বলবো, আজকেও সময় থাকলে বলবো অবশ্যই। বন্ধুরা দেখেন, যেটা বলছিলাম, he played football yesterday, যে মানে বাংলা তুলে দিতে যায় সে গতকাল ফুটবল খেলিয়াছে। এখন আমি যদি এটাকে বলি হি প্লেইস ফুটবল ইয়েস্টারডে, এটা কিন্তু বিরাট রং হবে। যেই মুহূর্তে ইয়েস্টারডে কথাটা আসলো, পরিষ্কার বোঝা গেল যে এটা অতীতকাল, কাজেই ভার্বের কিন্তু পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম প্লেইড, পাস্ট পার্টিসিপল হলো প্লেইড, আমরা পাস্ট ফর্মটা প্লেইড, কাজে এখানে হি প্লেইড ফুটবল ইয়েস্টারডে হবে। আই প্লেইড ফুটবল ইয়েস্টারডে হবে, আই প্লে ফুটবল ইয়েস্টারডে না। আবার যদি বলা হয় হি উইল প্লে ফুটবল টুমরো, এখানে যদি বলা হয় হি প্লেইড ফুটবল টুমরো, দিস ইজ অলসো রং। যেই মুহূর্তে টুমরো বলা হইলো তার মানে এটা ফিউচার ফর্মে আছে, কাজেই ভার্বটাও ফিউচার ফর্মে থাকতে হবে। তাহলে হি উইল প্লে ফুটবল টুমরো। এই খুঁটিনাটি বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। তারপর ওই ইসেতে গ্রামারে নাম্বারের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, বুঝছেন। আমরা আসলে তো আমি তো গ্রামারটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, কিন্তু গ্রামারটাকে আমি কিছু কিছু ঢুকাবো সহজগুলো, যাতে নাকি কোনো সমস্যা না হয়। নাউন আসলে আমি জানি যে আমি কিন্তু যারা কিছুই জানে না বা যারা মোটামুটি তো তাদের জন্য হেল্প হবে, কিন্তু যারা ইংলিশ জানে, হ্যাঁ, তাদের কাছে এটা হাস্যস্কর মনে হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি ইন জেনারেল বলতেছি। যেমন আসলে কোনো কিছু নাম কিন্তু নাউন বলা হয়, নাউনের কিন্তু সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার থাকে। আমরা সাধারণত প্লুরাল হইলে ওইটার সাথে যেমন বয়ের প্লুরাল বয়েজ দেই, হ্যাঁ, এরকম দিই, তাই না। আবার কতগুলি ওয়ার্ডের কিন্তু প্লুরাল হয় না, সিঙ্গুলার প্লুরাল সেম থাকবে। যেমন ডিয়ার, হরিণ, এটা স্পেলিংটাও কিন্তু DEER। এ ডিয়ার বলতেও যেমন মনে করেন যা হবে, 5 ডিয়ার বললেও এস দেওয়া যাবে না, 5 ডিয়ার্স বললে ভুল হবে, 5 ডিয়ার বলতে হবে। আমি নাম্বারের উপর বা ওই যে কী বলে এটাকে, এই যে গ্রামের উপর আরও কিছু পরে আরও ব্যাপকভাবে আলোচনা করব। এখন আমি ইন্টারগেটিভ সেন্টেন্স চলে যেতে চাই। ইন্টারগেটিভ সেন্টেন্স ওয়াজ ওয়ার পর্যন্ত শেষ করেছিলাম গত পর্বে। আর ফিউচারে আমি শেষ করেছিলাম। ফিউচারে উইল দিয়ে সরি, এগুলি অ্যাসার্টিভ শেষ করেছিলাম, সরি, অ্যাসার্টিভ। ইন্টারগেটিভ দেখেন, ইন্টারগেটিভটা বোধহয় বেশি দূর আগাইতে পারি নাই না। আচ্ছা, আমি একদম ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরু থেকে শুরু করছি। যেমন যদি এমিজার যখন মূল ভার্ব থাকবে, আমি একসাথে বলে দিচ্ছি, হ্যাঁ, এমিজার ওয়াজ ওয়ার, পাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হবে মূল ভার্ব। সেটার ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে হবে? এম অথবা ইজ অথবা আর
বা ওয়াজ অথবা ওয়ার পাস্ট ফর্মের জন্য ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো প্রথমে চলে আসবে। তারপর কি আসবে? সাবজেক্ট আসবে, সাবজেক্ট আসবে। তারপর যেহেতু এটা মূল ভার্ব, আর কোনো কিন্তু ভার্ব নেই, তাই না? হ্যাঁ, আর কোনো ভার্ব নেই, তাহলে কী হবে? তারপর বাকি অংশ থাকবে আর কি। এখানে এম ইজ আর বা ওয়াজ ওয়ার মূল ভার্ব হিসাবে থাকতেছে। হ্যাঁ, তারপর দেখেন, যেমন ইজ ইট এ পেন, এটা কি কলম? হ্যাঁ, ইজ ইট এ পেন, ইট ইজ এ পেন না? আমরা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্মে আমরা কি বলি? ইট ইজ এ পেন না? তাহলে কি হবে? ওই যে বললাম ইজটা আগে এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইটের পূর্বে আসবে ইজ। ইজ ইট এ পেন, ওয়াজ ইট এ পেন। হ্যাঁ, সাবজেক্টের আগে ইজ বা ওয়াজ ওয়ার এস অল দ্য সেম। তারপর বাকি অংশগুলো আসবে আর কি। এটি কি কলম? ইংরেজিতে কী হবে? এটি কি একটি কলম? এখানে কিন্তু ইংরেজিটা একদম ডিটেলস বলতে হয় আর কি। ইজ ইট পেন দেওয়া যাবে না, ইজ ইট এ পেন বলতে হবে। ইহা একটি কলম, হ্যাঁ, ইহা কলম, ইহা কলম আমরা বলি, বা ইহা একটি কলমও বলি, কিন্তু ইংরেজিতে ইহা একটি কলম, ইহা হয় একটি কলম না, ইট ইজ এ পেন। আর ইন্টারগেটিভ এখানে ইজটা আগে চলে আসবে সাবজেক্টের। ইট যেহেতু এখানে সাবজেক্ট, ইজ ইট এ পেন, ওয়াজ ইট এ পেন, ওয়াজ ইট ট্রু, এটা কি সত্য ছিল? ইট ইজ ট্রু, ইহা সঠিক বা সত্য। ইজ ইট ট্রু? কাজে এইভাবে করে মানে কী করলাম, সেন্টেন্সগুলো ফরম্যাট করতে হবে। তারপর হচ্ছে গিয়ে কি, ইসের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম দিয়ে যেগুলি আমি বলি, দে গো টু স্কুল এভরিডে, মনে হয় এভরিডে লাগে না, এভরিডে হইলে কি, কিন্তু এটা অবশ্যই এভরিডে যদি থাকে অবশ্যই এটা প্রেজেন্ট ফর্মে হবে সেন্টেন্সটা। এভরিডে কখনোই পাস্ট ফর্মেও হবে না, ফিউচার ফর্মেও হবে না, সে প্রতিদিন যায়। হি গোজ টু স্কুল এভরিডে, এটার ইন্টারগেটিভ কী হবে? আমি বলছি ইন্টারগেটিভের ক্ষেত্রে কোন ফর্মে আছে? এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, হি গোজ টু স্কুল বা ইউ গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, কারণ কি, তুমি স্কুলে প্রতিদিন যাও। এটা কিভাবে হবে? সাবজেক্ট কোথায়? যাও, যাওকে প্রশ্ন করেন, ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্ব কোনটা? এটাও তো চিহ্নিত করতে হবে। ভার্ব হচ্ছে করা, যাওয়া, হওয়া, হয়, যাওয়াটা, এটা একটা কাজ, এটা মূল ভার্ব। যাও, একে প্রশ্ন করতে হবে, কে যায়? তুমি যাও। তাহলে ইউটা হচ্ছে, কিন্তু আগেও বলেছি, ইউটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর গোটা ভার্ব, স্কুলে যাও, এখানে অবজেক্ট নেই, এটা গোটা হলো ইন্টারজেটিভ ভার্ব। হ্যাঁ, কী যাও উত্তর আসে না, এখানে কোথায় যাও? স্কুলে যাও, তাই না? তাহলে এইটা হচ্ছে ইন্টারজেটিভ ভার্ব। যাই হোক, হ্যাঁ, ইউ গো টু স্কুল এভরিডে, তাই না? তাহলে সাবজেক্ট, তারপর ভার্ব আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে হুবহু, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, আমি যেটা বলেছি। হ্যাঁ, গো টু স্কুল এভরিডে, এটার ইন্টারগেটিভ কী হবে? যেহেতু এটা সেকেন্ড পার্সন, ডু বা ডাজ আসে অক্সিলারি ভার্ব হিসাবে, বুঝছেন? এখানে যেহেতু সেকেন্ড পার্সন, ডু আসবে, ডু আসলে, এবং ডুটা সাবজেক্টের আগে আসবে। ডু ইউ, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটা আসবে। এখানে প্রেজেন্ট ফর্ম গো, ডু ইউ গো টু স্কুল এভরিডে, তারপর নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। আসলে আমি যে একটা পর্ব করি, মনে করেন কয়েকটা আগের পর্ব বা গত পর্ব, ওগুলো কী ডিসকাস করছে হয়তো অনেক সময় স্মরণ থাকে না, সেক্ষেত্রে যদি ডাবল হয়ে যায় একটু খেয়াল করবেন। ডাবল লেখ দিতে হয়তো ভালো হবে, যারা বুঝে নেয় বা যাদের প্লেন আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি হয়তো অনিচ্ছাকৃত ডাবলও হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর বলেন হি গোজ টু স্কুল হইলে বা করিম গোজ টু স্কুল এভরিডে হইলে ডাজ আসবে। সেই ক্ষেত্রে ডাজ করিম গো টু স্কুল এভরিডে, তখন কিন্তু এই যে ইয়ের মতো আর কি, যে নেগেটিভে যেমন ডাজ নট বলছি তো এটা। হ্যাঁ, এখানে যেহেতু ইন্টারগেটিভ, ডাজ আগে আসবে, ডাজ করিম, তারপর গো আসবে। এই যে গোয়ের ইয়েসটা কিন্তু ডুয়ের সাথে যোগ হয়ে ডাজ হয়ে গেছে। হ্যাঁ, ডাজ হয়ে গেছে, কাজে ডাজ করিম গো টু স্কুল এভরিডে জিনিসটা এরকম। তারপর দেখেন, শি ইজ রাইটিং এ লেটার না,
শি ইজ নট রাইটিং এ লেটার, অ্যাফার্মেটিভে বলেছি। এটার ইন্টারগেটিভ কী হবে? এখানে কিন্তু এম ইজ একটা অক্সিলারি ভার্ব হিসাবে আসে। অক্সিলারি মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব বলার অর্থই হলো আরও একটি ভার্ব থাকবে এটার সাথে, ওই ভার্ব মূল ভার্বটাকে সাহায্য করছে, তাই এটাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলা হয়। তাহলে শি ইজ রাইটিং এ লেটার, না শি ইজ নট রাইটিং এ লেটার, এটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আর এটা হবে কী হবে? ইন্টারগেটিভটা কী হবে? ইজ শি রাইটিং এ লেটার, যে এম অথবা ইজ অথবা আর, এম হবে আয়ের ক্ষেত্রে আগে এসে যাবে, তারপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে শি। হ্যাঁ, ইজ শি রাইটিং এ লেটার, তারপর মূল ভার্বের সাথে ওই যে প্রেজেন্ট ফর্ম, চিঠি লিখিতেছে আইএনজি আসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। হ্যাঁ, ইজ শি রাইটিং এ লেটার অথবা ইজেন্ট শি রাইটিং এ লেটার, এটা নেগেটিভ ইন্টারগেটিভ। বা ইজ শি নট রাইটিং এ লেটার, ইজেন্ট শি রাইটিং এ লেটার। হ্যাঁ, আই এম রাইটিং এ লেটার, না আই এম রাইটিং এ লেটার, একই কথা। হ্যাঁ, আই এম নট রাইটিং এ লেটার, এম আই নট রাইটিং এ লেটার, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার দিয়া হলেও, ওয়াজ ওয়ার দিয়া হলেও একইভাবে হবে। হি ওয়াজ রাইটিং এ লেটার, না ওয়াজ হি রাইটিং এ লেটার, একই ফরম্যাট কিন্তু। হ্যাঁ, ওয়াজটা আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর যেহেতু চিঠি লিখিতে ছিল, সে চিঠি লিখিতে ছিল, হি ওয়াজ রাইটিং লেটার, দে ওয়ার রাইটিং লেটার্স, ওয়ার দে রাইটিং লেটার্স, তারপর নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আসবে। হ্যাঁ, এইভাবে করে এটা পাস্ট ফর্ম যখন কী হবে। হ্যাঁ, তারপর যদি মনে করেন যে এটা হয় আই হ্যাভ গন দেয়ার, না বা ইউ হ্যাভ গন দেয়ার, হ্যাভ ইউ গন দেয়ার, আমি বলেছিলাম না হ্যাজ হ্যাভ অক্সিলারি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। যখন অক্সিলারি ভার্বের হ্যাজ হ্যাভ হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো এইটার যদি আপনার হয় ইন্টারগেটিভ কী হবে? ওই হ্যাজ বাই হ্যাভ আগে আসবে সাবজেক্টের মতো, তারপর সাবজেক্টটা বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওই সেন্টেন্স অনুযায়ী, তারপর বাকি অংশগুলি বসবে। হ্যাঁ, হ্যাভ ইউ গন দেয়ার, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে।